আমাদের আজকের গল্প সোনা চুরির দায়। গল্পটি নেওয়া হয়েছে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা তারকার দপ্তর থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, রাজ চট্টোপাধ্যায়, প্রীতম এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে কৌশিক। শব্দগ্রহণ এবং ভাষা পরিবর্তনে রয়েছে ধূমকেতু। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এইরকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। লোকটা চিঠিটা হাতে নিয়ে বসে রয়েছে। আমার সামনের চেয়ারে বসে থাকা লোকটার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। মোটা পিপের মতো চেহারা, থলথলে ভুঁড়ি, কপালের ঠিক মাঝখানে সাদা মতো একটা চন্দন বা ওই জাতীয় কিছু একটা তিলকের মতো কাটা, আর মাথায় একটা সাদা রঙের মারোয়ারিদের মতো টুপি। গলায় সোনার চেনও ঝুলছে। সাদা রঙের পাঞ্জাবির মতো ঢলঢলে একটা জামা আর পাতলা একটা পাজামা। আরাম করে বসে থাকার চেষ্টা করছে। মাঝে মাঝে নখও খাচ্ছে এবং দু হাতের তালু খসছে। দেখলেই বোঝা যায় যে বেশ চিন্তিত তিনি। চিন্তিত হলেই মানুষ এমনটা করে থাকে। আমি একবার গলা হাঁকিয়ে বলে উঠলাম, কিন্তু আপনি কি করে নিশ্চিত হচ্ছেন যে আসলেই এমনটা হবে? যেহেতু মশকরা করে আপনাকে সেটা দিয়ে থাকতে পারেন। সেটা হতেই পারে, কিন্তু যদি সত্যি সত্যি এমনটা হয়, আমার দোকান থেকে চুরি করে নিয়ে যাবে বলেছে। আমার দোকান থেকে চুরি হলে তো আমি রাস্তায় গিয়ে পড়বো দারোগা বাবু। আমি তার দিকে তাকালাম। তার চেহারা, হাতে সোনার আংটি, গলায় সোনার চেন, এমনকি চোখের চশমাটা সোনার ফ্রেমে বাঁধানো দেখে বুঝতেই পারলাম এত সহজে তাকে কেউই রাস্তায় বসাতে পারবে না। তবু ওই যে কথায় আছে না, যার যত আছে তার তত বেশি ভয়, ব্যাপারটা তেমনই। লোকটা এবার একটু কাঁপা কাঁপা গলায় বলল, আপনি কেন বুঝতে পারছেন না দারোগা বাবু? এই শহরে এর আগেও এমন বেশ কয়েকটা চুরি হয়েছে। আর শুধু তাই নয়, প্রত্যেকবার চুরির আগে ওরা এই চিঠি পেয়েছে। ওরা কেউ ব্যাপারটা নিয়ে বেশি ভাবেনি, কিন্তু আমার আমার প্রাণের ভয় আছে দারোগা বাবু। জিনিসপত্র গেলে না হয় আলাদা ব্যাপার আছে, কিন্তু ওই যে এইবার একটু ভাবতে হলো। সত্যি সত্যি শহরে এবং আশেপাশে মাস দুয়েকের মধ্যে কয়েকটা চুরির কথা শোনা গেছে। সবসময় সোনার দোকানেই চুরি হয়েছে, কিন্তু তাতে খুব একটা সুরাহা করতে পারেনি। এদিকে বড় সাহেব আমায় অন্য একটা কেসে ব্যস্ত রেখেছে, তাই ওই দিকটা ভাবার সময় হচ্ছে না এখন। আমি বললাম, কিন্তু এখন তো আমি অন্য একটা কাজে ব্যস্ত রয়েছি। এই সময় আপনাকে সাহায্য কি করে করি বলুন তো? আপনি পুলিশের পাহারার ব্যবস্থা যদি চান তাহলে তার ব্যবস্থা করে দিতে পারি। পুলিশের পাহারা তো চাই না দারোগা বাবু, কিন্তু পুলিশের পাহারা থাকা সত্ত্বেও আগের একটা দোকানে চুরি হয়েছে। হ্যাঁ, এইবার আমি একটু নড়ে চড়ে বসলাম। বললাম, পুলিশের পাহারা থাকা সত্ত্বেও চুরি হয়েছে এমন একটা কথা যেন শুনেছিলাম মনে হয়, কিন্তু তখন বিশ্বাস করিনি। সত্যি বলছি। লোকটা তখনও যেন ভয়ে ভয়ে রয়েছে। এমন সময় মিথ্যে কথা বলবে বলে মনে হয় না। তবুও আমার কথায় সে দুবার মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই বললাম, বেশ, আপনি তাহলে এখন আসুন। চিঠিটা আমার কাছেই থাক। আপনার ঠিকানাটা আপনি লিখেছেন। আমি তেমন হলে সন্ধ্যার দিকে আপনার দোকানে একবার আসব, না হলে একেবারে কাল সকালেই আসব। চুরি তো হবে বলেছে বিকেলের দিকে। ওই সময় যদি দোকানটা বন্ধ রাখেন তাহলে তো সমস্যাটাই আর রইল না। চিঠিতে তো দেখেন দারোগা বাবু স্পষ্ট করে লিখেছে, যদি দোকান বন্ধ রাখি তাহলে পরদিন, আর না হলে তার পরদিন, মানে যেদিন দোকান খুলবো সেই দিনই ওরা আসবে। হ্যাঁ, আমি একটু পড়ার চেষ্টা করলাম। সত্যি চিঠিতে এমন একটা কথাই যেন আমি পড়েছি। হাতের লেখাটা খুব একটা ভালো নয়। টানা টানা হাতের অক্ষরে এলোমেলোভাবে লেখা হয়েছে কয়েকটা মাত্র কথা। সাবধান, আগামী মঙ্গলবার ঠিক বিকেল 5টার সময় আমি আসব দোকানের সোনার জিনিসগুলো একবার পরখ করে দেখতে। যদি ওই সময় দোকান বন্ধ থাকে তাহলে যেদিন ওই সময় দোকান খুলবে সেদিনই আমি আসব। চিঠিটা বন্ধ করে টেবিলের এক পাশে রাখলাম।
আমার অফিসের কাছেই এই লোকটা এসেছে। সচরাচর আমার অফিসে বাইরের লোক কেউ আসে না, সেটা আমার ভালো লাগে না। কিন্তু এই লোকটার সঙ্গে পুলিশের এবং থানার বেশ চেনাশোনা রয়েছে। তবুও লোকটা থানার পুলিশের কেন পাহারা নিতে চাইছেন না, সেটা কিন্তু আমি ভালো করে বুঝতে পারলাম না। সে যাই হোক, লোকটাকে আমি আর একটু বুঝিয়ে তখনকার মতো বিদায় করলাম। চিঠিটা টেবিলের ওপর একপাশে খাতায় গুজে রেখে ভাবতে লাগলাম, একবার থানায় গিয়ে পুলিশ অফিসারের সঙ্গে কথা বলে দেখলে কেমন হয়। কিন্তু এই মুহূর্তে সেটার ইচ্ছে করল না। তাছাড়া বড়বাবুর দেওয়া কেসটা এখনও হাতে রয়েছে। একজন বিশিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে পরপর 3 জন তার কর্মচারী খুনের একটা অভিযোগ রয়েছে, কিন্তু সরাসরি তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, হাতকড়াও পরানো যাচ্ছে না তাকে। তাছাড়া সেই ব্যবসায়ীর সঙ্গে ওপর মহলের অনেক যোগাযোগ রয়েছে, তাই প্রমাণের বিরুদ্ধে কিছু করতে গেলে তার সম্মানহানি হবে। এমন বেশ কয়েকটা কারণেও সরাসরি তাকে কিছু বলা যাচ্ছে না। পুলিশ গিয়ে একবার তাকে জেরা করেছে, কিন্তু এমন কিছুই বেরিয়ে আসেনি যে সেটা অস্বাভাবিক। আর ভদ্রলোক কিন্তু কোনো কিছু এড়িয়েও যাচ্ছে না, ভয়ও পাচ্ছেন না। এমনকি তাদের সঙ্গে পুলিশের যারা কথা বলতে চাইছে সকলকেই সহযোগিতা করছেন। দিন কয়েকের মধ্যে আমারও তার সঙ্গে একবার দেখা করার কথা রয়েছে, কিন্তু এই মুহূর্তে তিনি বাইরে কোথাও রয়েছেন। মনে মনে স্থির করলাম, এর আগে এই অদ্ভুত চিঠি আর এই সোনার দোকানের ব্যাপারটা একটু দেখি, তারপরে না হয় শহরের বাইরে যে আছে তার ব্যাপারটা দেখা যাবে। পরদিন সকালে থানা থেকে এক পুলিশ অফিসারকে নিয়ে গিয়ে পৌঁছলাম ঠিকানা মতো। এই থানার আন্ডারে ছোট বাজার মতো জায়গা রয়েছে, সেখানে সোনার দোকান। খুব যে চলে সেটা মনে হলো না। আমরা যতক্ষণ আশেপাশে লক্ষ্য করলাম ততক্ষণ দোকানের দরজা বন্ধই ছিল। দরজা ঠেলে ভেতরে ঢুকতে দেখতে পেলাম আগের দিনের লোকটা একটা বাক্সের সামনে বসে কী যেন একটা করছিল। আমাকে দেখতে পেয়ে খুশি হয়ে নমস্কার করলো। তার পাশে আরও একজন লোক সোনার কাজ করে চলেছে। সোনার জাল নিয়ে তার পাশে ছোট আকারের কী যেন বানাচ্ছে। আমাদের বসতে বলে ওই লোকটিকে আমাদের জন্য চায়ের ব্যবস্থা করতে বললেন। তারপর তিনি বললেন, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। হ্যাঁ, আপনি যদি ব্যবস্থা করেন তাহলে একটু ভরসা পাই দারোগা বাবু। হ্যাঁ, যে আপনার কাছ থেকে তো এত সহজে চোর বেরিয়ে যেতে পারবে না। সে কথা নয়। আচ্ছা, আপনার নামটা যেন কি বলেছিলেন? আগে আমার নাম রাঘব যাদব আছে। হ্যাঁ, এই দোকান আমি প্রায় 10 বছরের উপর চালাচ্ছি। আজ পর্যন্ত এমন কিছু হয়নি দারোগা বাবু। পুলিশের পাহারার ব্যবস্থা আমি করে দিয়েছি। সাদা পোশাকের পুলিশ সকাল থেকেই আপনার দোকানের উপর নজর রাখবে। 2 জন আছে। যে সময় চুরি হওয়ার কথা, মানে বিকেল 5টা, তার আগেও আমি সাদা পোশাকে আশেপাশেই থাকব। তারপরে দেখা যাক অপরাধী কি করতে পারে। আপনি চিন্তা করবেন না। আমার কথায় লোকটা খুশিই হলো। বাইরে বেরিয়ে এসে পুলিশ অফিসার বলল, কিন্তু যতটা খবর বার করতে পেরেছি, এই চোর কিন্তু খুব চালাক, জানেন তো। এর আগে যতবার সে চিঠি দিয়েছে প্রত্যেকবার কিন্তু সে চুরি করেছে, একবারও তাকে ধরা যায় না। অদ্ভুতভাবে এই চুরিগুলোও হয়েছে। অপরাধী যখন তার মস্তিষ্ক কাজে লাগিয়ে অপরাধ করে তখন তাকে প্রশংসা করতেই হয়। কিন্তু অপরাধটা কিন্তু অপরাধী, আর তাকে ধরতেই হবে। সে যতই চালাকি করে কাজটা করুক না কেন, একটা না একটা ভুল সে করবেই। আর সেই ভুলটার জন্য আজ আমাদের অপেক্ষা করতে হবে। আশা করি আপনিও বিকেলে আসবেন। কি বলছেন দারোগাবাবু? আসবো না মানে? এমন একটা অপরাধীকে ধরতে পারি তাহলে প্রমোশনটাকে আটকায়? আপনার সঙ্গে কাজ করার সৌভাগ্য তো আমার খুব বেশি হয়নি। তাকে সমস্ত কিছু বুঝিয়ে তখনকার মতো বাড়ি ফিরে এলাম। খাওয়া দাওয়া সেরে দুপুরে একটু বিশ্রাম নিয়ে আবার বেরোলাম। আগেই বলেছি, আগের মতো সবসময় এখন আমাকে আর কাজে ব্যস্ত থাকতে হয় না। বড় সাহেব আমাকে যেই ব্যাপারগুলো দেন সেগুলো নিয়েই তদন্ত করি। তাছাড়া যদি কোনো কেসে নিজের মনে হয় তাহলে সেই ব্যাপারে হাত দিই। তা না হলে বেশিরভাগ সময় অফিস, থানা এখানেই কেটে যায় আমার। তবে এই কারণে মাঝে মধ্যে আমার বিরক্ত লাগে। সে যাই হোক, 5টা বাজতে খানিকটা সময় বাকি আছে। তখন উঠে পড়লাম, তৈরি হয়ে বেরোলাম। সঙ্গে রিভলভার রইল। থানায় অফিসার নেই, বেরিয়ে পড়েছে। মনে মনে খুশি হলাম। আমি তৈরি হয়েছিলাম।
মাথায় লম্বা চুল এবং পরনের পোশাকের সামান্য পরিবর্তন দেখে মনে হবে ভবঘুরে ধরনের একজন মানুষ। ডান কাঁধের কাছে একটা ব্যাগ, চোখে চশমা আর মুখের একপাশে ছোট্ট একটা তিল। নিজের ছদ্মবেশে নিজেই অবাক হয়ে গিয়েছিলাম প্রথমে। ওই ছদ্মবেশেই গেলাম দোকানের দিকে। একটু দূরেই একটা চায়ের দোকান। চায়ের দোকান পেরিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম দুজন পুলিশ সাদা পোশাকে সেখানে রয়েছে। ধরা সম্ভব নয়, কিন্তু তাদের তীক্ষ্ণ দৃষ্টি আর সতর্ক নজরেই যেন তারা আমার কাছে ধরা পড়ল। সঙ্গে সঙ্গে ভাবলাম, আমার কাছে ধরা যখন পড়ল, তাহলে কোনো বুদ্ধিমান অপরাধীর কাছেও নিশ্চয়ই ধরা পড়তে পারে। বসেছিল দুজন, একজন ভবঘুরে ভিখারির বেশে দোকানের উল্টো দিকে একটি গাছতলায় বসেছিল, আর অন্যজনকে একটা রিক্সা দিয়ে দোকান থেকে একটু সামনের দিকে বসিয়ে রাখা হয়েছিল। সে তার উপরেই মুখের ওপর একটা কাপড় রেখে ঘুমোচ্ছিল। প্রথমে কিন্তু পুলিশ অফিসারকে দেখতে পেলাম না। একটু পরেই দেখলাম তিনি দোকানের ভেতর থেকে বেরিয়ে এলেন। তারপর এদিক ওদিক তাকিয়ে উল্টো দিকে যেখানে লোকজন রয়েছে সেই দিকে গিয়ে দাঁড়ালেন। বুঝতে পারলাম ভেতরে সব কিছু ভালো আছেন কিনা দেখে এলেন। আমিও চুপ করে সোজা রাস্তা দিয়ে একবার হেঁটে গেলাম সামনের দিকে, আবার এগিয়ে গেলাম পেছনে। সোনার দোকানে দুজন লোক মাঝে মধ্যে ঢুকছে আবার বেরিয়ে আসছে, তাদের উপরে নজর রাখছি। এক দম্পতি সবেমাত্র বেরিয়ে এলো এবং তাদের সঙ্গেই বেরিয়ে এলো এক দম্পতি, আর তারপর এক মহিলা। তারপর আবার সব ফাঁকা। উল্টো দিকে একটা গাছের তলায় দাঁড়িয়ে কাপড়ের ব্যাগের ভেতর থেকে একটা খাতা বার করে মুখের সামনে ধরে রেখেছি। বুঝতে পারলাম পুলিশ অফিসার দুবার আমার দিকে তাকালেন। একটা ভিখারি কোথা থেকে যেন এসে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে গান গাইতে গাইতে চলে গেল। ভিক্ষা দে, ভিক্ষা দে। আমরা অপেক্ষা করছি। সেই সময় দেখতে পেলাম পুলিশ অফিসার হালদারবাবু একবার রাস্তার এপাশ থেকে অন্য পাশে হেঁটে গেল। অপেক্ষা করেই চলেছি। যতদূর আন্দাজ সময় মনে হলো 5টা থেকে একটু বেশি। সঙ্গে একটা হাত ঘড়ি ছিল, সেটা বার করে সময় দেখলাম, ঠিকই আন্দাজ করেছি। কিন্তু দোকানের ভেতর থেকে কোনো রকম সারা শব্দ কিছুই তো শুনতে পাচ্ছি না। তাছাড়া দোকানের দরজাটা ভেজিয়ে রাখা। এইখানে দোকানটার সামান্য বর্ণনা দেওয়া প্রয়োজন। এইখানে বোধহয় এর আগে এক সময় অন্য কিছুর দোকান ছিল, তাও বছর 10 আগে। ওই ভদ্রলোকই দোকানটা কিনেছেন, তারপর সামনে কিছু পরিবর্তন করেন। সামনে একটা ফাঁকা মতো জায়গাটা নতুন করে কাটিয়ে তৈরি করেছেন। বাইরে থেকে ভেতরের দিকে দেখা সম্ভব নয় সামনের দেওয়ালটার জন্য। দরজার ভেতরে ঢুকলে তবেই চোখে পড়বে। সামনের দরজাটা খোলা, তবুও কিন্তু সোজাসুজি ভেতরে দেখা যায় না। আমরা অপেক্ষা করছি। একটু পরে দুজন বেরিয়ে এলো। এইবারও এক দম্পতি। তারা কথা বলতে বলতে এগোতে লাগলো সামনের দিকে। আমরা সেদিকে তাকালাম না। এর আগেও দুজন দম্পতি বেরিয়েছে, কিন্তু মনে সন্দেহ হতে লাগলো। ঘড়িতে 5টা বেজে গেছে অনেকক্ষণ। তাহলে কি সত্যি সত্যি এমন কিছু ঘটবে না, নাকি লোকটা এমনি এমনি ভয় পেয়েছিল? কিন্তু হালদারবাবু যে বলেছেন এমন করে শহরের আশেপাশে বেশ কয়েকটা সোনার দোকানে চুরি হয়েছে, এসব ভাবছি। লোকটা এবং সেই মহিলাটা এগিয়ে গেল সামনের দিকে। ভিখারিটা আগের মতোই বসেছিল। এগিয়ে যেতে নিজের বাটিটা তুলে ধরল। মহিলাটা খানিকক্ষণ দাঁড়িয়ে কি যেন দেখল। আমাদের দিকে তারা পিঠ করে দাঁড়িয়ে থাকার জন্য ভালো করে দেখতেও পেলাম না। ভিখারিটা বেশ খুশি হয়ে তাকে হাত তুলে নমস্কার করল। অতি সাধারণ দৃশ্য। আবার সামনের দিকে তাকালাম, না, কোথাও তো কিছুই নেই। দম্পতি দল হাঁটতে হাঁটতে বেশ খানিকটা সামনের দিকে চলে গেছে। ভিখারিও মাথা চুলকোতে চুলকোতে নিজের পথ ধরে অন্যদিকে চলে গেল। তারপর হাঁটতে লাগলো উল্টো দিকে। বেশ কিছু টাকা পেয়েছে সে, তাতে খুশি হয়ে হয়তো যাওয়ার পথ ধরেছে। হালদারবাবু একপাশে দাঁড়িয়ে সামনের দোকানের দিকে লক্ষ্য রেখে চলেছিলেন। এরপর বেরোলো আরও একজন ভদ্রলোক। তাকে দেখেও স্বাভাবিক মনে হলো। সেও কিছুক্ষণ পরে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল এবং তার কিছুক্ষণ পরে দোকানের মধ্যে প্রবেশ করলেন এক ভদ্র মহিলা। হালদারবাবু একপাশে দাঁড়িয়ে সামনের দোকানের দিকে লক্ষ্য রেখে চলেছিলেন। আমি এখনো চায়ের দোকানের কাছে বেশ কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ ভেতর থেকে কার যেন উত্তেজিত কথাবার্তা ভেসে এলো।
আমি দ্রুতভাবে আরও সামনের দিকে খানিকটা এগিয়ে যেতে দেখতে পেলাম হালদারবাবুও দোকানটার থেকে এগিয়ে যাচ্ছে। আমি আর গেলাম না, মনে মনে ভাবলাম, ব্যাপারটা কি হলো? ভেতরে কোনো সমস্যা হয়েছে? হালদারবাবু এগিয়ে গিয়েছে দেখে ভ্যানের কাছে এবং রাস্তার অন্য পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ ততক্ষণে দোকানের দুপাশে এসে দাঁড়িয়েছে। আমি কিন্তু সেখানেই দাঁড়িয়ে রইলাম। হালদার মশাই একটু পরে বেরিয়ে এলেন, আর তার দু চোখ যেন উদ্ভ্রান্ত। দুপাশে লোক দুটোকে কি যেন বলল, তারপর সামনের দিকে তাকাতেই আমার দিকে নজর পড়ল তার। আমি ততক্ষণে সামনের দিকে, যেই ভদ্রলোক এক্ষুনি বেরিয়ে গেলেন, তার দিকে এগিয়ে যাব কিনা ভাবছি। তাই ভেবে গাছের তলা জায়গাটা থেকে বেরিয়ে এসে সামনের দিকে এগিয়েছি। এমন সময় হালদারবাবু চিৎকার করে উঠল, ধর ধর ধর, ওই যে ধর ধর। আর তার সঙ্গে সঙ্গে সেই দুজন পুলিশের লোক এবং চায়ের দোকানের দিক থেকে কথাবার্তা শুনে ছুটে এলো দুজন। আমি ততক্ষণে সবেমাত্র দুপা এগিয়েছি। পুলিশ কনস্টেবলরা ছুটে আসছে আমার দিকে। হালদারবাবু কোমরের কুঁজে রাখা রিভলভারটা বার করেছে ততক্ষণ। আমি বুঝতে পারলাম অবস্থা বেগতিক, কিন্তু সামনের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি তখনও বেরিয়ে যাওয়া সদ্য ভদ্রলোকটি এবং তারও সামনে রয়েছে সেই দম্পতি। দ্রুত গতিতে সামনের দিকে হেঁটে চলেছে তারা। আমি দুপা সামনের দিকে বাড়িয়েছি, এমন সময় হালদারবাবু রিভলভার বার করে বলে উঠল, খবরদার খবরদার, এক পাও এগোবি না, ওখানেই দাঁড়িয়ে থাক বলছি। আরে দাঁড়িয়ে থাকলে হবে না, ওরা পালাচ্ছে তো। একদম চুপ, পুলিশের মুখে মুখে কথা। নিশ্চয়ই তুই ওদের দলের লোকগুলোর মধ্যে একটা। বাইরে থেকে পাহারা দিচ্ছিস যাতে সময় মতো পালাতে পারিস। হ্যাঁ, চুপ করে দাঁড়া বলছি। বুঝতে পারলাম যে কোথাও বড়সড় একটা গণ্ডগোল হয়েছে। হালদারবাবু ভেবেছেন আমি ওদের দলের লোক। তাছাড়া আমার ছদ্মবেশ এতটাই নিখুঁত হয়েছে যে দেখে হাসিই পেল। আমি সঙ্গে সঙ্গে আমার মুখে লাগানো হালকা দাড়িটা খুলে ফেললাম। ততক্ষণে পুলিশের 4 জন লোক এবং হালদারবাবু আমার কাছাকাছি এসে পড়েছে। আমাকে এভাবে দেখে হালদারবাবু অবাক হয়ে বললেন, আপনি দারোগা বাবু? আরে আমি কি করে বুঝবো আপনি এমন ছদ্মবেশে এসেছেন? কিন্তু ব্যাপারটা কি হলো? লোকগুলো এভাবে চলে গেল। আমি তো কিছুই বুঝতে পারলাম না। চলুন তো একবার ভেতরে গিয়ে রাঘবের সাথে কথা বলে আসি। আমাদের আর ভেতরে যেতে হলো না, তার আগেই লোকটা বেরিয়ে এলো। ততক্ষণে তার মাথার টুপি সরে গেছে, মাথার মাঝখানে একটা টাক। সে ধরা গলায় দুহাত মাথায় চাপড়াতে চাপড়াতে বলল, আমার সর্বনাশ হয়ে গেল দুর্গা বাবু, সর্বনাশ হয়ে গেল। আপনারা তো বাইরে ছিলেন, কিছুই বুঝতে পারলেন না। আমার সর্বনাশ হয়ে গেল দুর্গা বাবু। কিন্তু হয়েছেটা কি? আমরা তো কাউকে তেমন কিছু নিয়ে যেতে দেখেছি বলে তো মনে হয় না। আমি তো দোকানেই ছিলাম, আমার সঙ্গে আমার কর্মচারীও এখানেই ছিল। 5টা বাজার আগে থেকেই আমি বেশ ভয়ে ছিলাম। তখনই ওই একজন লোক আর তার সঙ্গে তার স্ত্রী বলে একজন এলো। তারা সোনার গয়না কেনার জন্য দাম দর করছিল। 3টে সোনার হার বার করে আমি ওদের দেখাচ্ছিলাম। মেয়েটা বারবার তুলে দেখছিল, গলায় পড়ছিল। আমি অন্য হার দেখাবার জন্য ও পাশে উঠে গেছি। আসলে দেখে মনে হলো বেশ পয়সাওয়ালা লোক আছে, তাই আমিও ভেবেছি ভালো বিক্রি হবে। আমার কর্মচারীটি কাজ করছিল, এসে দেখি কর্মচারী সোনার হারগুলো বাক্সে ভরে রাখছে। আমি বললাম, কি হলো? আরে ওরা কোথায় গেল? বলল আবার পরে আসবে, আর পছন্দ হয়নি। মেয়েটার যেন কোথায় যাওয়ার কথা আছে বলল, তাই। আমি তখন কিছুই বললাম না। আমি ভাবলাম হয়তো সত্যি সত্যি এমনটা হবে। তারপরে ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেলাম 5টা বেজে গেছে। সঙ্গে সঙ্গে কি মনে হতে বাক্সগুলো খুলে বার করলাম। পর বাক্সগুলো বার করতে করতে দেখি 2টো বাক্সের মধ্যে সোনার হার থাকলেও একটা বাক্সের মধ্যে সোনার হার নেই দুর্গা বাবু, সোনার হার নেই। তার দাম 10,000 টাকা আছে দুর্গা বাবু। লোকটার কথা শুনে আমি আর হালদারবাবু দুজনেই বেশ অবাক হয়ে গেলাম। 10,000 টাকার গহনা তো নেহাত কম নয়, কিন্তু আমরা যখন দেখেছিলাম তখন ওদের কাছে অত কিছু ছিল বলে মনে হয়নি।
যদি ওরা গয়নাটা নিয়েই থাকে তাহলে তো ওদের কাছে গহনা থাকার কথা। এতটা পথ হেঁটে গেল ওরা, তখন গহনা ওদের কাছে আছে বলে তো মনে হলো না। ব্যাগপত্র কিছু তোদের কাছে ছিল না নিশ্চয়ই? এটাই তো বুঝতে পারছি না। আমার কর্মচারী অনেক পুরনো, সে মিথ্যে কথা বলবে না, সে তো গয়না নিবে না। গয়না নিয়ে যে কোথায় রাখবে? হ্যাঁ, ওরাই ওরাই নিয়ে গেছে দারোগা বাবু, ওরাই নিয়ে গেছে। আচ্ছা, শেষবার এক দম্পতি এসেছিল এবং তার আগে এক দম্পতি এসেছিল, কারা গয়না নিয়ে গেছে? আরে প্রথমবার যারা এসেছিল দ্বিতীয়বার তো তারাই এলো। তার জন্যই তো আমি ভাবলাম চোর হতে পারে না। এই কথায় আমি অবাক হয়ে গেলাম। তাড়াতাড়ি দোকানের ভেতরে ঢুকে দেখি কর্মচারীর মুখ ভয়ে সাদা হয়ে গেছে। সে আমাদের দেখেই বলল, বিশ্বাস করুন আমি কিছুই বুঝতে পারিনি। আচ্ছা, তুমি চুপ করো। এবার আমার একটা প্রশ্নের উত্তর দাও। তুমি যখন গয়নাগুলো ভরে রেখেছিলে তখন ওদের মুখ দেখেছিলে ভালো করে? কর্মচারী ভয়ে ভয়ে বেশ কিছুক্ষণ ভাবল, তারপর বলল, দেখেছিলাম। লোকটার মুখেও বেশ লম্বা দাড়ি ছিল, চোখে একটা চশমা, আর মাথার চুলটা খুব সুন্দর করে আঁচড়ানো। দেখে বড়লোকবাবু বলেই তো মনে হলো। তার পাশে বসে থাকা মহিলার গলায় দামি হার ছিল, কাপড়টাও দামি। তবে সে ঘোমটা দিয়ে মুখটা আড়াল করে রেখেছিল বেশিরভাগ সময়, শুধু গহনা পরার সময় মুখ খুলেছিল। আমি আবার জিজ্ঞাসা করলাম, তুমি যখন গয়নাটা তুলে রেখেছিলে তখন কি দেখোনি যে কটা বাক্স ছিল? বাবুই তো ওনাদের গহনা দেখাচ্ছিলেন, আমি তো একপাশে আমার কাজ করছিলাম। বাবু ওপাশের ঘরে গেলেন আরও গয়না আনতে। তখন ওদের মধ্যে মহিলাটি বলে উঠল তার নাকি কোথাও যাওয়ার আছে। তাই তারা তাড়াতাড়ি বাক্সগুলো আমার দিকে এগিয়ে দিয়ে বলল যে তারা আছে, বেরিয়ে যেতে হবে। আমারই ভুল হয়েছে। ওই সময় ওই ঘরে যাওয়াটা আমার ঠিক হয়নি। আসলে আমি ভেবেছিলাম ওরা গয়না নেবে, তাই আর কি। লোভের জন্যই সব কিছু। হ্যাঁ, এর আগের দুটো দোকানে আমরা খবর নিয়েছি, সেইখানে কোনো দম্পতি ছিল না, তবে সেখানে এমনভাবে গহনা দেখতে এসেই হ্যাঁ, এখন আমি কি করব দারোগা বাবু? আমার যে সর্বনাশ হয়ে গেল। আমি প্রথমে উত্তর দিলাম না, বাইরে বেরিয়ে এলাম। এতক্ষণে সন্ধে নেমে গেছে। চারপাশের অন্ধকার আস্তে আস্তে চাপতে শুরু করেছে। বাইরে পুলিশের 4 জন লোক দাঁড়িয়েছিল। আমি ঘুরে এসে বললাম, এখন বেশ কয়েকটা দিন একটু সাবধানে থাকবেন, বলা তো যায় না। আবার ওদের মধ্যেই কেউ এখানে আসলেও আসতে পারে। আর লোকটা যে ছদ্মবেশ নিয়েছিল সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেল। আর তাতেই দোকানদারকে বিদায় জানিয়ে আমি হালদারবাবুকে নিয়ে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলাম। থানায় পৌঁছে হালদারবাবুর উল্টো দিকের চেয়ারে বসে বললাম, এই যে আগের যে দুটো দোকানে এই শহরে চুরি হয়েছে সেখানে এমন কোনো ব্যাপার ছিল যেটার এই দোকানের চুরির সঙ্গে মিল রয়েছে? যতদূর জানা গেছে ওই চিঠি দিয়েই চোর চুরি করতে এসেছিল, এবং যেই সময় বলেছে সেই সময়ই চুরি হয়েছে। কিন্তু কেউ বুঝতে পারেনি। যতক্ষণে বুঝতে পেরেছে ততক্ষণে চোর পালিয়ে গেছে। ঠিক আমাদের সামনে আজকে যেমন চোর চলে গেছে সেরকমই। তার মানে অপরাধী এমনভাবে নিজেদের কাজ করছে যেন কেউ তাদের ধরতে না পারে। যতক্ষণে ধরতে পারবে ততক্ষণে। কিন্তু এই দম্পতিরা দুবার দোকানে এলো কেন? আরেকটা ব্যাপার, শহরে আরও দুটো দোকানে সময়টা ওই ঠিক 5টা দিলেও প্রথম দোকানে ওরা এসেছিল 4টের একটু পর, আর পরের দোকানে এসেছিল 5টার সামান্য পরে। মানে চুরিগুলো হয়েছিল ওই সময়ে। এই দোকানে ওই দম্পতিরা প্রথমে এসেছিল 5টা বাজার বেশ খানিকক্ষণ আগে, এবং তারপর একটু আগে এসেছিল। কিন্তু তাহলে তারা প্রথমবার চুরি না করে দ্বিতীয়বার চুরি করলো কেন? হতে পারে প্রথমবার ওরা তেমন কোনো সুযোগ করে উঠতে পারেনি আর তাই চুরি করতে পারেনি। দ্বিতীয়বার হয়তো সেই সুযোগটা পেয়েছিল। না হালদারবাবু, যারা এত মানুষকে ঘোল খাওয়াতে পারে তারা প্রথমবারে রাঘব যাদবকে ঘোল খাওয়াতে পারল না? আচ্ছা, দোকানের বাইরে একজন ভিখারি বসেছিল। হঠাৎ করে আমার এমন কথায় হালদারবাবু যেন একটু অবাকই হলেন। তারপর খানিকক্ষণ ভেবে নিয়ে বললেন, একটা ভিখারি দোকানের বাইরে বসেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভিখারিটা তো অন্যদিকে।
আরে ও, তাই তো, ওই দুজন বের হওয়ার পরেই তো ভিখারিটা ওখান থেকে উঠে অন্যদিকে চলে গেল। আর শুধু তাই নয়, যেখানে বসেছিল সেখান দিয়ে যাওয়ার সময় ওই মেয়েটি ভিখারির পাত্রে কিছু একটা দিয়েছিল। প্রথমে দেখে মনে হয়েছিল সেটা কোনো খাবার জাতীয় কিছু, কারণ সাদা কাগজে সেটা মোড়া ছিল। ভিখারিটা সেটা পেয়েই অন্য পাশে চলে গিয়েছিল। তার মানে হতে পারে অথবা নাও হতে পারে ওই ভিখারির সঙ্গে চুরির কোনো সম্পর্ক আছে। কিন্তু একটা ভিখারির সঙ্গে এত দামি একটা সোনার গহনার চুরির সম্পর্ক কি থাকতে পারে? নিশ্চিত করে কিছুই বলতে পারছি না হালদারবাবু, তবে আমার মনে হয় কিছু একটা আছে, কারণ এই কেসে আমাদের হাতে কিন্তু আর কিছুই নেই। ওই দম্পতি আগের 2 দোকানে অন্যরকম চুরি করেছে। তাদের ধরা এতটা সহজ হয়নি, কারণ সেক্ষেত্রে কিন্তু পুলিশের পাহারা ছিল না। আমাদের ক্ষেত্রে কিন্তু পুলিশের পাহারা ছিল। তারপরেও আমাদের চোখের সামনে থেকে তারা চুরি করে চলে গেছে। তার মানে বুঝতেই পারছেন, যেখানে পুলিশের পাহারা নেই সেখানে ওদের কাজটা কতটা সহজ ছিল। তার মানে আপনি কি বলতে চাইছেন? পুলিশের পাহারা যেটা রয়েছে সেটা ওরা জানতো? এই কথা এবার আমি অবাক হলাম। ব্যাপারটা তো আমার মাথায় আসেনি। আমরা সাদা পোশাকে ছিলাম, এমনকি হালদারবাবু আমায় ভুল করে অপরাধীদের লোক বলে ভেবে ফেলেছিলেন। তাহলে অপরাধীরা জানলো কি করে যে আমরা পুলিশ? তার সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা চিন্তা মাথায় এলো, কিন্তু সেটা কি সত্যি হতে পারে? যদি সত্যি হয় তাহলে শহর জুড়ে এমন চক্রটা এমনভাবে চুরি করছে, তাদের মাথায় নেহাত কিছু কম বুদ্ধি নেই। বড় সাহেবের পক্ষে খুব বেশি কিছু করায় এই মুহূর্তে ছিল না। সেই ব্যবসায়ী লোকটির শহরে ফেরার পরেই সে ব্যাপার নিয়ে কাজ হবে, এমন একটা কথাবার্তাও বড় সাহেবের সঙ্গে বলে নিলাম। তারপরে সেই দিন ফিরে এসে এই কেসের ব্যাপারে উঠে পড়ে লাগলাম। প্রথমে গেলাম শহরের সেই দোকানগুলোতে যেখানে এর আগে চুরি হয়েছে। সেই চুরি জায়গায় আশেপাশে যারা এই সময় ছিল তাদের কাছ থেকেও অনেক কথাবার্তা শুনলাম। প্রথম দোকানে গিয়ে জানতে পারলাম সেখানকার লোকেরা প্রায় 8 ঘন্টা মতো বুঝতেই পারেনি যে তাদের দোকানে চুরি হয়ে গেছে। তারা এই চিঠিটাকে মশকরাই ভেবেছিল, কিন্তু যখন দেখা যায় একটা মাত্র দামি সোনার গহনা চুরি হয়েছে এবং ওই চিঠিতে বলা সময়ের আশেপাশেই চুরি হয়েছে, তখন তারা থানায় খবর দেয়। দ্বিতীয় ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা একই রকম, কিন্তু আশেপাশের কোনো লোকের অদ্ভুত কিছু নজরে পড়েনি। দ্বিতীয় চুরি যেখানে হয় তার উল্টো দিকে দূরে একটা চায়ের দোকান ছিল। সেই চায়ের দোকানের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে কয়েকটা ব্যাপার জানা গেল। আমি তাকে বললাম, তার মানে চিঠির ব্যাপারে সে জানতো। শুধু জানতো না, আগে একটা এমনই চুরি হয়েছে সেটাও আমরা জেনেছিলাম। তাই যে পুলিশ কাছে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু বুঝতেই পারছেন দারোগাবাবু, এই ব্যবসায়ীদের কাজকর্ম অনেক সময় ঠিকঠাক হয় না। চট করে এরা পুলিশের কাছে যেতে চায় না, ভয় পায়। এরাও ভয় পেয়েছিল, কর্মচারী তো আমায় বলেছিল। তারপরে সেদিন চুরি হয়ে গেল। তুমি কিছু দেখেছিলে? আমি তো কিছু দেখিনি, তবে যেদিন চুরি হয়েছিল সেদিন বিকেলের দিকে ওই সময়ের আগেই একটা অচেনা লোক আমার চায়ের দোকানে চা খেতে এসেছিল। লোকটাকে আমি তার আগে দেখিনি কখনো, সেদিন প্রথমবার দেখলাম। তখনও তো জানতাম না যে চুরি হবে। চা খেয়ে এসে চলে যাই, আর তার কিছুক্ষণ পরেই আমি শুনতে পাই যে দোকানে চুরি হয়ে গিয়েছে। কর্মচারী, দোকানের একজন দারোয়ান সবাই বেরিয়ে আসে বাইরে, খোঁজাখুঁজি করে। ততক্ষণে চোর পালাই গেছে। তার মানে তোমার মনে হয়েছে যে তোমার দোকানে এসেছিল সেই চোরেদের দলের সঙ্গেই মিশে আছে। তা এমনটা মনে হলো কেন? বারবার ওই দোকানের দিকে তাকাচ্ছিল। আমি ভাবলাম হয়তো সোনার দোকান, যাবে কিছু কিনবে টিনবে হয়তো। একটু পরেই চায়ের দাম মিটিয়ে চলে গেল। কার সঙ্গে ছিল যখন লোকটা এখান থেকে গেল? তখন অন্য কেউ এসে তার সঙ্গে দেখা করলো কিংবা তার পাশাপাশি হাঁটছে, এমন কিছু দেখেছো? না স্যার, তবে লোকটা যখন চলে যাচ্ছিল তখন তার জামার পেছনের দিকটা একবার উঠে গিয়েছিল। জামার তলায় একটা ফুল প্যান্ট পরেছিল, আর সে ফুল প্যান্টের কোমরের কাছে কিছু একটা গুঁজে রাখা ছিল। হাঁটতে হাঁটতে সে হাত দিয়ে জিনিসটা বারবার সামনের দিকে নিয়ে যায়। আমার একটি সন্দেহ হয়, তাকালামও,
তখন দোকানে লোকজন ছিল না সেমন। পরে লোক হয়ে যাওয়াতে ব্যস্ত হয়ে পড়ি, আর পরে শুনতে পারি যে চুরি হয়েছে। কিন্তু আমার কথা কি কোনো কাজে লাগবে আদেও? লাগবে কি লাগবে না সেটা এক্ষুনি বলতে পারছি না। চায়ের দোকানদারের কাছে আরও কিছু কথাবার্তা শুনে সেখান থেকে বেরিয়ে এলাম। এর মাঝে প্রায় 3টে দিন কেটে গিয়েছে। থানায় গিয়ে হালদারবাবুকে বলে এসেছিলাম আশেপাশে প্রত্যেকটা থানায় খবর দেওয়া হোক এবং প্রত্যেকটা সোনার দোকানে সাদা পোশাকের পুলিশ দিয়ে যেন চুপি চুপি তাদের সঙ্গে কথা বলে আসে, যে এমন যদি কোনো চিঠি তাদের দোকানে আসে তাহলে যেন তারা সঙ্গে সঙ্গে পুলিশের সাথে যোগাযোগ করে। এক্ষেত্রে নতুন করে চুরি হওয়া জিনিসপত্র ফিরিয়ে দেওয়ার দায়িত্ব পুলিশ নিজেই নেবে। অফিসার বললেন, মানে কাজটা কি ঠিক হবে? আবার আবার আশেপাশে চুরি হয়েছে, সেগুলোই এখনো খুঁজে পাওয়া যায়নি, আবার নতুন কিছু? হালদারবাবু, আরে আপনাকে যা বললাম আপনি তাই করুন না, তারপর দেখুনই না কি হয়। হালদারবাবু আমার কথা মতোই কাজ করলো। দেখতে দেখতে প্রায় একটা সপ্তাহ কেটে গেল। হিসেব করে দেখলাম যে 3টে দোকানে চুরি হয়েছে সেই 3টে দোকানের চুরির মধ্যে প্রায় 2 সপ্তাহের ব্যবধান। আর চুরিগুলো হয়েছে সোমবার থেকে বুধবারের মধ্যে। এমন একটা অদ্ভুত হিসেব কেন তা কিন্তু এখনও বুঝতে পারলাম না। সোমবার থেকে বুধবারের মধ্যে সোনার দোকানগুলোতে ভিড় সামান্য কম থাকে, কিংবা ভিড় সামান্য বেশি থাকে, হয়তো এমন কিছুই হিসাব করে থাকতে পারে। অপেক্ষা করে চলেছি। এমন এক সময় হালদারবাবু একজন কনস্টেবলকে তার অফিসে নিয়ে যেতে, তার কথায় তার অফিসে গিয়ে পৌঁছলাম। হালদারবাবুর মুখটা কেমন যেন শুকনো শুকনো। আমি বসতেই তিনি বলে উঠলেন, আবার চিঠি এসেছে। উত্তরের দিকের একটা বেশ বড় সোনার দোকানে ওই চিঠি এসেছে। আমি তো আমাদের খোঁচরদের দিয়ে যেসব জায়গায় খবর পাঠিয়ে দিয়েছিলাম, তারাই এসে খবরটা দিয়েছে। চিঠিটা হালদারবাবুর কাছেই ছিল। তার মানে আগামী বুধবার এই চোরেদের দল অন্য একটা দোকানে চুরি করতে আসবে। একটা কথা ভেবে দেখুন হালদারবাবু, 3টে চুরি করার পর ওরা কিন্তু ধরা পড়েনি, তাই বোধহয় সাহসটা বেড়ে গিয়েছে। প্রথম দোকানটা ছোট, দ্বিতীয় দোকান তার চেয়ে একটু বড়, তৃতীয় দোকান তার চেয়ে একটু বড়, এই দোকানটা তার চেয়েও বড়। তার মানে আস্তে আস্তে ওরা সাহস সঞ্চয় করে একটা একটা করে বড় দোকানে চুরি করছে। ব্যাপারটাই কিন্তু ওরা একটার বেশি গয়না কোনো দোকান থেকে চুরি করেনি, এবং ওই একটা গয়নার দামই অনেকটা। রাতের বেলা দোকানে ঢুকে চুরি করলেই তো হতো, তখন কেউ থাকতো না। একেবারে অনেক কিছু নিয়ে যেতে পারতো, কিন্তু দিনে দুপুরে সবার সামনে থেকে এভাবে চুরি করে অনেক, তাও আবার চিঠি। অপরাধীরা দোকানদারের সঙ্গে কোনো একটা খেলা খেলতে চাইছে। চিঠি দিয়ে আগে থেকে সাবধান করে দিলে দোকানদাররা ভয়ে ভয়ে থাকবে, আর সেই সময় এবং সেই দিনে তাদের বিক্রি বাটার ওপরে নজর কম থাকবে, তারা সাবধানে থাকবে, এবং এই সুযোগটা নিয়েই তারা কোনো একটা ভাবে, আমার মনে হয় চিঠিটাই আসলে একটা টোপ। মানে কিছু তো বুঝতে পারলাম না, একটু যদি ভালো করে বুঝিয়ে বলেন তো ভালো হয়। এখন তার জন্য সময় নেই। বুধবার আমরা সেই দোকানে পুলিশের পাহারা দেব, এবং আপনি একটা কাজ করবেন, কাল সকালে 2জন পুলিশ কনস্টেবলকে নিয়ে সেই দোকানে যাবেন এবং সেই দোকানদারের সঙ্গে কথা বলে আসবেন। এমনভাবে বলে আসবেন যেন আশেপাশের সকলেই জানতে পারে যে পুলিশের পাহারা এখানে থাকবে। আমার কথায় হালদারবাবু যে অবাক হলেন বুঝতেই পারলাম, কিন্তু মনে মনে আমি যা ভেবেছি তা হয়তো হালদারবাবু এখনও বুঝে উঠতে পারেননি। যথারীতি বুধবার দিন দুপুরের একটু পরেই আমি বেরিয়ে পড়লাম। আগের দিনের মতোই ছদ্মবেশ। আজকের ছদ্মবেশটা কিন্তু একটু অন্যরকম। মাথায় গামছা বাঁধা, পরনে একটা ঢিলেঢালা জামা এবং একটা নোংরা ধুতি। এই পোশাকেই দোকানের পাশ দিয়ে আমি হেঁটে গেলাম। সামনের দিকে একপাশে ছোট্ট একটা গাছতলা মতো রয়েছে, সেই গাছতলাতে গিয়ে বসলাম। ভাবটা এমন যেন অনেক দূর থেকে এসেছি। ক্লান্ত হয়ে গাছতলায় বসে রয়েছি। একটা জলের জোগাড় করে জলও খেলাম। তারপর গামছাটা খুলে মুখের ওপর গামছা চাপিয়ে হেলান দিয়ে বসে রইলাম। গামছাটা যেখানে আমার চোখের কাছে রয়েছে ঠিক সেখানকার জায়গাটা একটু পাতলা, সেখান দিয়ে বাইরের দিকটা পুরোপুরি না হলেও অস্পষ্টভাবে দেখা যায়। আমি যেখানে বসেছি সেখান থেকে কোনাকুনিভাবেই দোকানটাকে দেখা যায়। আমি জানি আশেপাশে ছদ্মবেশে হালদারবাবু
এবং পুলিশের 2 জন লোককেও রাখা হয়েছে। এটা আমারই ইচ্ছে ছিল। এবারে আগের মতো বিকেলে 5টা কিংবা 4টে থেকেই দোকানের সামনে যারা যাচ্ছে তাদের উপর আমরা নজর রাখতে শুরু করলাম। দোকানে পাহারাদার নেই, দোকানের ভেতরে কর্মচারীরা থাকবে। তাদের সঙ্গেও আলাদা করে একবার কথা বলা হয়েছে। একটু পরেই একটা গাড়ি এসে থামল, ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি থেকে নেমে এলেন একজন বয়স্ক মতো লোক। মাথায় কাঁচা পাকা চুল, পরনে বেশ সুন্দর একটা ধুতি আর পাঞ্জাবি এবং হাতে একটা লাঠি। গাড়ির গাড়োয়ান দরজা খুলে তাকে নামতে দিল এবং সঙ্গে সঙ্গে বয়স্ক মতো লোকটা এগিয়ে গেল দোকানের দিকে। গাড়োয়ান গাড়ি নিয়ে বাইরেই অপেক্ষা করছে। উল্টো দিকে দাঁড়িয়েছিলেন ছদ্মবেশে এক বেলুনওয়ালা। তার দিকে তাকেই আমি ইশারা করলাম। বেলুনওয়ালা হাঁটতে হাঁটতে এগিয়ে গেল ঘোড়ার গাড়ির গাড়োয়ানটার দিকে। বেশ খানিকটা সময় এভাবেই কেটে গেল। দেখা গেল বেলুনওয়ালা ঘোড়ার গাড়ির গাড়োয়ানের সঙ্গে গল্প জুড়ে দিয়েছে। গল্প চলছে তো চলছে, এদিকে আমরা অপেক্ষা করছি। এমন সময় সেই বয়স্ক মতো লোক লাঠি ঠুকঠুক করে আবার বেরিয়ে এলেন। না, তার হাতে কিছুই নেই। বেরিয়ে এসে গাড়ির কাছে উঠতে যাবেন এমন সময় তার চোখ গিয়ে পড়ল দোকানের একপাশে পথের সামনে বসে থাকা এক ভিখারির দিকে। ভিখারি তার হাতের পাত্রটা বাড়িয়ে ধরেছে লোকটার দিকে। বৃদ্ধ লোকটি কি মনে হতে এগিয়ে গেল তার দিকে, তারপর নিচু হয়ে তার পাত্রের মধ্যে কি যেন একটা দিলেন। আবার এগিয়ে এসে ঘোড়ার গাড়িতে উঠতে যাবে এমন সময় ভেতর থেকে 2 জন কর্মচারী আর দোকানের মালিক তাড়াতাড়ি বেরিয়ে এলেন। দোকানের মালিক বলে উঠলেন, আমার আমার সোনার আংটি সোনার আংটি সোনার আংটি চুরি হয়ে গেছে, এই চুরি করেছে। সঙ্গে সঙ্গে আমি, হালদারবাবু এবং বাকি 2 জন কনস্টেবল যারা ছদ্মবেশে ছিল তারা সামনে এগিয়ে এলো। ভদ্রলোক একটু হতভম্ব হয়ে খানিকক্ষণ ঘোড়ার গাড়ির কাছে এসে দাঁড়িয়ে থাকলো। তারপর বলল, এসব কি বলছেন আপনি? আমি আংটি দেখতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি চুরি করতে যাব কেন? চুরি যদি নাই হয়ে থাকে তাহলে আমার একটা আংটি কম কেন? আমি সামান্য সময়ের জন্য উঠেছি কি তার মধ্যেই আংটিটা হারিয়ে গেল? দেখুন, আপনি আমায় মিথ্যে দোষারোপ করবেন না। আমি একজন সম্মানীয় মানুষ। আপনি জানেন না আমি কে। কে আপনি? এইবার আমি বললাম। ঠিক তখনই ভদ্রলোকের দিক থেকে মুখ সরিয়ে দেখলাম সেই ভিখারি তার হাতের পাত্রটা নিয়ে সামনের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। আমি চোখের ইশারা করতেই হালদার মহাশয় এবং 2 জন কনস্টেবল দ্রুত গিয়ে সেই এগিয়ে গেল ভিখারির দিকে। এইবার ভিখারিটা অদ্ভুত একটা কাণ্ড করল। হাতের পাত্রটা ছুঁড়ে ফেলে দিল আর পাত্রের ভেতর থেকে কিছু একটা তুলে নিয়েছিল। ছুটতে লাগলো বড় রাস্তার দিকে। তার পেছনে পেছনে হালদারবাবু আর কনস্টেবল 2 জনেই ছুটছে। ব্যাপারটা দেখে আমি সামনে দাঁড়িয়ে থাকা বয়স্ক মতো লোকটাকে বললাম, বলার তো আছেই, তবে আপনি এখান থেকে যাবেন কোথায়? আপনার সাগরের তো ধরা পড়বে। আপনি পালিয়ে বাঁচবেন কি করে বলুন তো? আপনার আসল চেহারাটা দেখান। কথাটা বলে আমি এগিয়ে গেলাম সামনের দিকে। ততক্ষণে গাড়ির গাড়োয়ানও অবাক হয়ে গেছে। ভদ্রলোকের মাথায় চুলে হাত দিতেই তিনি মাথা নিচু করে ফেললেন। হাতে লাঠিটা তুলে আমাকে লক্ষ্য করে বাড়ি মারার চেষ্টা করলেন। আমি কিন্তু তৈরিই ছিলাম। সঙ্গে সঙ্গে তার লাঠিটা পাশ কাটিয়ে হাতের একটা ধাক্কায় তার লাঠিটাকে ছিটকে ফেলে দিলাম। তার সঙ্গে তার উপর মাথার চুলে হাত চালিয়ে একটা ঝটকা দিতেই মাথা থেকে লম্বা চুলের গোছাটা বেরিয়ে এলো। দেখা গেল মাঝারি তার মাথার চুল। চোখের চশমাটাও ছিটকে পড়ল, দাড়িটাও খুলে গেল। ততক্ষণে কর্মচারীরা এসে তাকে ধরে ফেলেছে, আর ওদিকে হালদারবাবু আর 2 জন কনস্টেবল ছুটতে ছুটতে সেই ভিখারিটাকেও ধরে এনেছে। গাড়োয়ান এত কিছু দেখে হাউমাউ করে কেঁদে আমার পায়ের ওপর এসে পড়ল। বিশ্বাস করুন, আমি আর কিছুই জানি না। আমি তো রাস্তা থেকে ওনাকে তুলেছিলাম। এখন তো তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। যদি দেখা যায় সত্যি সত্যিই তোমার কোনো দোষ নেই, তাহলে তোমার ভয়ের কিছুই নেই। থানায় ফিরে এসে 2 জনকে ধরে রাখা হলো থানার মধ্যে। একটু জেরা করতেই তারা মুখ খুলল। আংটিটা পাওয়া গেল ওই ভিখারিটার কাছ থেকে। একটা দামি পাথর বসানো বড়সড় সোনার আংটি সেটা। ভিখারি আর ওই বয়স্ক লোক সাজা লোকটা পুলিশকে সবকিছুই খুলে বলল। আসলে তারা একটি দল তৈরি করে গোটা শহরে এখানে ওখানে চুরি করত। চুরি করার জন্য এমন একটা অভিনব প্রক্রিয়া বেছে নিয়েছিল তারা। শহরে সোম থেকে বুধবারের মধ্যে সোনার দোকানগুলোতে বেশ ভিড় হতো।
এবং তারা সেটা আগে থেকেই লক্ষ্য করেছিল, আর ওই সময় তারা চুরি করতে যেত। চিঠি পাঠানোর কারণ হলো চিঠি দিয়ে ওরা একটা সময় লিখে দিত, কিন্তু সবাই যখন জানতো যে যে সময়ে ওরা চুরি করবে তার আগেই চলে যেত। দোকানদার এবং দোকানের সমস্ত লোক ওই সময়ের জন্যই অপেক্ষা করত, আর তার আগেই দামি গহনা কিনবে এমন একটা প্রস্তাব দিয়ে অনেক গহনা দেখত তারা, এবং সেখান থেকে একটা গহনা 12 করে নিত। ওই ভিখারিটা আশেপাশেই কোথাও একটা থাকতো। বাইরে বেরিয়ে এসে সেই গহনাটা কোনোভাবে ওই ভিখারির পাত্রে চালান করে দিত ওরা। এরপর প্রথমে ওরা বেরিয়ে যেত, তারপর সেখান থেকে ভিখারি চলে যেত অন্যদিকে। জিনিসটা পেয়ে ভিখারি যে সেখান থেকে হঠাৎ চলে গেল এ ব্যাপারটা অনেকের চোখে লাগতে পারে। আমারও প্রথম দিনে ব্যাপারটা খটকা লেগেছিল, কিন্তু বুঝতে পারিনি। দ্বিতীয় দিনেও যখন ওই পাহারা দিতে গিয়ে ভিখারিটাকে যখন দোকানের ঠিক সামনেই বেশভূষা নিয়ে বসতে দেখলাম, তখনই আমার মধ্যে সন্দেহটা প্রবল হয়েছিল। প্রতিবার তারা একই রকম বেশভূষা নিয়ে যেত না, কোনোবার তার সঙ্গে একটা বাচ্চা মেয়ে, কোনোবার বা এক দম্পতি, কোনোবার বা এক যুবক, আর শেষবার এক বয়স্ক লোক। গারোয়ানের সত্যিই কোনো দোষ ছিল না। সে রাস্তা থেকেই ওই লোকটাকে গাড়িতে তুলেছিল। অফিসার জানতে চাইল যে আমি কিভাবে সন্দেহ করলাম এবং বেরিয়ে বা করলাম কি করে। আমি বললাম, যদি সত্যি কথা বলি হালদারবাবু, তাহলে আমি এমন কিছু মনে করিনি। আমি মনে করেছিলাম এইভাবে চিঠি লিখে আগে থেকে যারা জানিয়ে চুরি করতে আসে তারা হয়তো সরাসরি চুরি করবে। কিন্তু চিঠি লেখার আসল কারণ যে গোটা দোকানদার এবং কর্মচারীদের মন অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, সেটা আমি আগে বুঝতে পারিনি। পরে দেখলাম কোনো চুরি কিন্তু একদম সঠিক সময় হয়নি, কখনো আগে হয়েছে অথবা কখনো পরে। একমাত্র আমাদের চোখের সামনে ওই রাঘব যাদবের দোকানের চুরিটা সঠিক সময় হয়েছে। তবে সেখানে একটা সমস্যা হয়েছিল, মনে আছে? আমার কথায় হালদারবাবু একটু অবাক হয়ে যাচ্ছেন দেখে হেসে বললাম, ওইখানে প্রথমে কিন্তু ওই দম্পতি এসেছিল কোনো একটা কারণে, তারা বেরিয়ে চলে যায় এবং আবার 5টার একটু আগেই আসে। কেন বলুন তো? হালদারবাবু বেশ কিছুক্ষণ মাথা নাড়ান, আর আমি বলি, কি আমি বলি তাহলে? কথাটা থানার একপাশে হাত করা পড়িয়ে রাখা দুজনের উদ্দেশ্যে বললাম। তারাও তখন মাথা নিচু করল। ধরা পড়ার পর তারা একটা কথাও বলেনি। প্রথমে তারা কাজটা করেনি, কারণ ততক্ষণে ভিখারিটা আসেনি, মনে আছে? আমরা যখন ওখানে গিয়েছিলাম তখন ভিখারিটা একবার গলা তুলে গান করছিল। ভালো করে লক্ষ্য করলেই দেখতে পেতেন ভিখারিটা ওখানে এসে বসার সময় মাত্র 3 বার গলা তুলে গান করেছিল, তারপরে কিন্তু সে একবারও গলা তোলেনি। অর্থাৎ ওই গানটা ছিল ওদের সিগন্যাল। গানটার মানে এবার চুরি করা যেতে পারে। চুরি করে বেরিয়ে এসে চুরির জিনিসটা ভিখারির কাছে দিলে ওদের কাছে আর চুরির জিনিসটা থাকে না। তাহলে যদি দোকানদার কিংবা অন্য কেউ ওদের তল্লাশি করে তাহলেও চুরির জিনিসটা খুঁজে পাবে না। সেই ফাঁকে ভিখারি নিজের মতো চলে যাবে। আমার মনে হয় রাঘব যাদব যে আমাদের কাছে গিয়েছিলেন এবং আমরা যে পুলিশের পাহারার ব্যবস্থা করব সেটা ওরা জানত, আর তাই ব্যবস্থাটা এমন করে রেখেছিল। তার আগে যে দুটো চুরি হয় সেখানেও আশেপাশের লোকেদের সঙ্গে কথা বলে একটা ভিখারিকে আমরা দেখতে পেয়েছিলাম। মানে আমি ঠিক দেখতে পাইনি, আশেপাশের লোকেরা দেখতে পেয়েছিল। ওই সময়ও ওই স্থানে একটা ভিখারি ঠিক 4 বার চলে গেল। সত্যি দারোগাবাবু, সত্যি আপনি বলেই ব্যাপারটা এত সহজে বুঝতে পেরেছিলেন। আমি তো কিছুই বুঝে উঠতে পারছিলাম না যে কিভাবে ওদের ধরবো, কি করব। তার জন্যই বলেছিলেন, তাই জন্যই আপনি বলেছিলেন এরপর কোনো দোকানে চিঠি এলে আপনাকে জানাতে। হ্যাঁ, আমি জানতাম ওরা যখন ধরা পড়েনি তাহলে ওদের সাহস বেড়ে যাবে, ওরা আবার এই কাজটা করবে, কিন্তু এবার করবে অন্যভাবে। তাই আমি প্রথমেই লক্ষ্য রেখেছিলাম কোনো ভিখারি আসছে নাকি। আবার দেখলাম ভিখারি এসে ওইখানেই বসে গান করার একটু পরেই কিন্তু ভেতর থেকে বেরিয়ে এলেন এক বয়স্ক মতো লোক। প্রথমে আমি তাকে সন্দেহ করিনি, কিন্তু পরে ওই ভিখারির দিকে এগিয়ে যাওয়া দেখেই তাকে সন্দেহ করলাম। বাকিটা আপনাদের সামনেই ছিল। দারোগাবাবু, আপনি তো অনেক করলেন। আর তাহলে এদেরকে আপাতত এখানেই রাখি, তারপর কোর্টে চালান করে দেব, কি বলেন? এখন একটু অপেক্ষা করতে হবে। এদের আরও সঙ্গী সাথী আছে, তাদের নাম কিভাবে বার করতে হবে সে কথা আপনিই ভালোভাবে জানেন।
তবে আর কোনো সমস্যা হলে আমায় অবশ্যই জানাবেন। তবে যাই বলুন না কেন, বুদ্ধিটা কিন্তু তোমরা ভালোই বার করেছিলে, শুধু একটুর জন্য আটকে গেলে। ওদের দুজনের মাথায় নিচের দিকে ছিল, কিন্তু ওরা মাথা তুলল না, একবারও না। আমি জানতাম এই দলে এখনো অনেক লোক আছে, অন্তত একটা ভদ্র মহিলা যাকে আমরা সেদিন দেখেছিলাম। থানা থেকে বেরিয়ে অফিস করে ফিরতেই দেখতে পেলাম একজন বসে রয়েছে। শুনলাম বড় সাহেব তাকে পাঠিয়েছেন। যে ব্যবসায়ী শহরে ফেরার কথা ছিল সে কালকেই ফিরবে, তার মানে কাল থেকে আবার নতুন করে শুরু। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।